পুরনো শাড়ি পরে শেখ হাসিনার সেদিনের নাটক। শেখ হাসিনার নেতৃত্বে কিলিং স্কোয়াড। ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায়। জানাবো শেখ হাসিনাকে ফেরত দিতে বলল ইউনূস, এবার কি করবে মোদি, নতুন চাপে ভারত। এবং সর্বশেষ জানাবো ৩ মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পুরনো শাড়ি পরে হাসিনার সেদিনের নাটক। শেখ হাসিনার নেতৃত্বে কিলিং স্কোয়াড। ইলিয়াস আলীকে হত্যার পর লাশ যমুনায়। ইলিয়াস আলী গুমের পর তার স্ত্রী ও সন্তানকে গণভবনে ডেকে নিয়ে গিয়েছিলেন শেখ হাসিনা। র্যাব সদস্যরাই প্রতারণার আশ্রয় নিয়ে এই সাক্ষাতের আয়োজন করেছিল। এই গুমের সঙ্গে কোনোভাবেই প্রধানমন্ত্রী জড়িত নন তা বোঝানোর জন্য এই সাক্ষাতের আয়োজন করা হয়। এসএসএফ এর তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে আরও জানা গেছে, সেই দিন তিনি একটি পুরনো শাড়ি খুঁজে এনে পড়েছিলেন। ইলিয়াস আলীর গুমের ঘটনা শুনে শেখ হাসিনা যে মর্মাহত তা বোঝানোর জন্যই এই নাটক করেন তিনি। ইলিয়াস আলীকে গুম করে হত্যার পর শেখ হাসিনা পরিকল্পিতভাবে নিরাপত্তা সংস্থার বেশ কয়েকজন কর্মকর্তাকে দায়িত্ব দেন। তৎকালীন নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল তারেক সিদ্দিকী সংশ্লিষ্টদের ডেকে এনে এই দায়িত্ব দিতে চাইলে অনেকের পরামর্শ ছিল এই কাজ করা ঠিক হবে না। অবশেষে এই কাজে এগিয়ে আসেন র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক জিয়াউল আহসান। নিরাপত্তা সংস্থার তৎকালীন এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান যে তৎকালীন প্রধানমন্ত্রী তাকে ডেকে নিয়ে বলেন যে ইলিয়াস আলীকে সরিয়ে দিতে হবে। সেই সিঙ্গাপুরের সন্ত্রাসীদের সঙ্গে বৈঠক করেছে তোমাকে হত্যার জন্য, তাকে তুলে নাও। ওই কর্মকর্তা বলেন, এ কথা শুনে স্তম্ভিত হয়ে যায় এবং তাকে সবিনয়ে বলি, এটি করা ঠিক হবে না স্যার। এর কিছুদিন পর শুনি ইলিয়াস আলী গুম হয়েছেন। এরপর দেখি গুম হওয়া ইলিয়াস আলীর স্ত্রী সন্তানকে গণভবনে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ দিয়েছেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরেছেন এবং তার পরনে পুরনো শাড়ি। মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে। হত্যার পর খুনি চক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার নির্দেশে ইলিয়াস আলীকে গুম ও খুন। গুম তদন্ত কমিশন সূত্র জানায়, শেখ হাসিনার নির্দেশেই ইলিয়াস আলীকে গুম এবং খুন করা হয়েছে। শেখ হাসিনা সরকারের সময়ে এসএসএফ এর মহাপরিচালক ছিলেন লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী সোহরাওয়ার্দী। তার সঙ্গে আলাপকালে জানা গেছে, ডিজিএফআই এর তৎকালীন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ডেকে নিয়ে ইলিয়াস আলীকে গুম করার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। অথচ পরবর্তী সময়ে ইলিয়াস আলীর স্ত্রীকে ডেকে এনে নাটকও করেছিলেন। পুরাতন শাড়ি পরে জড়িয়ে ধরেছিলেন ইলিয়াস আলীর স্ত্রী ও কন্যাকে। এই সময় ইলিয়াস আলীর স্ত্রীকে শেখ হাসিনা জানিয়েছিলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে অপহরণ করা হয়েছে। অভ্যন্তরীণ রাজনৈতিক বিরোধের জের হিসেবে এটা করা হয়েছে বলে ইলিয়াস আলীর স্ত্রীকে অবহিত করেছিলেন শেখ হাসিনা। এদিকে গুম কমিশনের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, অনেক গুমের ঘটনা শেখ হাসিনার নির্দেশে হয়েছিল। এই বিষয়ে ডিজিএফআই এর সাবেক একাধিক মহাপরিচালক গুম কমিশনের জিজ্ঞাসাবাদেও এ কথা স্বীকার করেছেন। শেখ হাসিনাকে ফেরত দিতে বলল ইউনূস, এবার কি করবে মোদি, নতুন চাপে ভারত। 5 অভিযোগ আমলে নিয়ে হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরত দেওয়ার একটা চাপ তৈরি হয়েছিল। সবাই এক বাক্য বলেছেন, শেখ হাসিনা অপরাধী, অপরাধীকে ভারত আশ্রয় দিতে পারে না। এমনকি ভারতের বুদ্ধিজীবীরাও বলেছে, শেখ হাসিনার জন্য আমরা কেন খেসারত দেব। এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে শেখ হাসিনাকে ফেরত চাইল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিচার কার্যক্রম শুরু হওয়ার পর শেখ হাসিনা ইস্যুতে নিশ্চিতভাবে কূটনৈতিক চাপে পড়বে দিল্লি, এমনটাই বলছেন কূটনীতিকরা। এদিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাফ জানিয়ে দিলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। শেখ হাসিনা গণহত্যায় অভিযুক্ত আসামি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়টিকে বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতা হিসেবে দেখছেন আন্তর্জাতিক ও কূটনৈতিক বিশ্লেষকরা। গণমাধ্যমকে তারা বলেন, শেখ হাসিনাকে ভারত ফেরত পাঠাবে কিনা তা ভবিষ্যতের বিষয়, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শেখ হাসিনা সহ ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় অন্যান্য ইস্যু যেভাবে তুলে ধরেছেন তা বাংলাদেশের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক ইতিবাচক অর্জন। ভূরাজনীতিতে বাংলাদেশ এখন এই অঞ্চলের অন্যতম খেলোয়াড়।
যা ডক্টর মোহাম্মদ ইউনূস দেখিয়ে দিয়েছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানো প্রসঙ্গে ডক্টর আতাউর রহমান বলেন, শেখ হাসিনাকে দিল্লি এই মুহূর্তে ফেরত পাঠাবে না, এটা আমরা সবাই জানি, ডক্টর মোহাম্মদ ইউনূসও জানেন। কিন্তু মোদিকে এই ইস্যুটি তুলে বলটি এখন ভারতের কোর্টে দিয়ে দিয়েছেন ডক্টর ইউনূস। নিশ্চিতভাবে ভারত শেখ হাসিনা ইস্যুতে এক ধরনের চাপের মধ্যেই থাকবে, কারণ শেখ হাসিনার বিচারের আদালতে তাকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে। ভারতের তথাকথিত সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কে বলা হয়, ভারতের সামনে এই ন্যারেটিভ তুলে ধরা ছাড়া আর কোনো ইস্যু নেই। ভারতের পক্ষ থেকে এই ইস্যুতে বাংলাদেশকে চাপে ফেলতে নানা তৎপরতা দেখা গেছে, কিন্তু সেই প্রচেষ্টা তেমন কাজে দেয়নি। পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সঙ্গে মোটেই একমত নয়। প্রফেসর আতাউর রহমানের মতে ইউনূস মোদি ইতিবাচক হিসেবেই দেখছেন বিশিষ্ট আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক এম শহীদুজ্জামান। তিনি বলেছেন, ঢাকা দিল্লি সম্পর্কের যে বরফ জমেছে তা হয়তো গলতে শুরু করবে। শেখ হাসিনার পতনের পর ভারত বাংলাদেশের সঙ্গে যে ধরনের বৈরী আচরণ করে আসছে তা থেকে দেশটি এখন সরে এলে তা হবে একটি ইতিবাচক পদক্ষেপ। ডক্টর এম শহীদুজ্জামান বলেন, আমরা জানি এই মুহূর্তে শেখ হাসিনাকে বাংলাদেশকে ফেরত পাঠানোর ব্যাপারে দিল্লির কোনো ইচ্ছা নেই। এ ব্যাপারে ভারতের সব রাজনৈতিক দলের মধ্যেও এক ধরনের ঐকমত্য রয়েছে। তবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক না হলে ভারত যে ভূ রাজনীতিতে পিছিয়ে পড়বে সে ব্যাপারে দেশটির নীতি নির্ধারকরা নিশ্চয়ই অবগত আছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র তার ভূ রাজনৈতিক স্বার্থে ঢাকা দিল্লি সম্পর্কের উন্নয়ন চায়। 3 মাসের বিলম্বে কেন এত সংশয় বিএনপির? 2026 সালের এপ্রিলের প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছে বিএনপি। সরকার বলছে, এই সময় নির্বাচন হলে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগত সংস্কার শেষ করা সম্ভব হবে এবং সবার অংশগ্রহণে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা যাবে। কিন্তু বিএনপি বলছে, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনে সবচেয়ে যুক্তিসঙ্গত হতো। তাদের দাবিকে উপেক্ষা করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এপ্রিলের তারিখ ঘোষণা অযৌক্তিক বলেও মনে করছে দলটি। এপ্রিলে নির্বাচনের সময় ঘোষণার ব্যাপারে সরকারের যুক্তি, সংস্কারগত কার্যক্রম সম্পন্ন করার পাশাপাশি বেশ কয়েকটি রাজনৈতিক দল ও সংগঠনের সময় সংক্রান্ত দাবিগুলোরও একটা সমন্বয় হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জুলাই সনদ ঘোষণার পরিকল্পনা। কেননা ছাত্র জনতার সম্মিলনে গঠিত জাতীয় নাগরিক পার্টি এই বিষয়ে বেশ জোর দিচ্ছে। শুক্রবার জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি, আগামী জাতীয় নির্বাচন 2026 সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে। এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে। তিনি বলেন, এই সরকারের বড় দায়িত্ব হলো একটি পরিচ্ছন্ন, উৎসবমুখর, শান্তিপূর্ণ, বিপুলভাবে অংশগ্রহণের পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠান করা, এমন একটি নির্বাচন আয়োজন করা যাতে করে দেশ ভবিষ্যতে নতুন সংকটে না পড়ে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো প্রাতিষ্ঠানিক সংস্কার। যেই প্রতিষ্ঠানগুলো নির্বাচনের সঙ্গে সরাসরি জড়িত সেগুলোর যদি সুশাসন নিশ্চিত করা না যায় তাহলে ছাত্র জনতার সকল আত্মত্যাগ বিফলে যাবে। সংস্কার, বিচার ও নির্বাচন, এই 3টি ম্যান্ডেটের ভিত্তিতে আমরা দায়িত্ব গ্রহণ করেছিলাম। সেই বিবেচনায় আগামী রোজার ঈদের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে আমরা একটি গ্রহণযোগ্য জায়গায় পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি। বিচার, সংস্কার ও নির্বাচন সংক্রান্ত চলমান সংস্কার কার্যক্রম পর্যালোচনা করে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ডক্টর ইউনূস জানান, আগামী বছর রোজার ঈদের পর নির্বাচনের সময় দেওয়ার সবচেয়ে বেশি সংখ্যক ভোটারকে নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত করা সম্ভব হবে। সেই বিবেচনাতেই এপ্রিল মাস নির্বাচন আয়োজনের জন্য নির্ধারণ করা হয়েছে। অন্তর্বর্তী সরকার সংস্কারকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা তার ঘোষণায় আরও বলেন, সরকার যে সংস্কারগুলো করবে তা যাতে জাতীয় সংসদে অনুমোদন হয় সেজন্য রাজনৈতিক দলগুলোর কাছ থেকে অঙ্গীকার নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাই, আপনারা সকল রাজনৈতিক দল এবং আপনাদের এলাকার প্রার্থীদের কাছ থেকে সুনির্দিষ্ট অঙ্গীকার আদায় করে নেবেন যেন আগামী সংসদের প্রথম অধিবেশনে যেসব সংস্কার প্রশ্নে ঐকমত্য অর্জিত হয়েছে তা কোনো প্রকার কাটাছেঁড়া ছাড়াই যেন তারা অনুমোদন করেন। প্রধান উপদেষ্টার ঘোষণার পর অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টা বলেছেন, বিচার ও সংস্কারের কার্যক্রমকে একটি গ্রহণযোগ্য পর্যায়ে পৌঁছানো, প্রবাসী ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করা এবং নির্বাচনের প্রস্তুতি যথাযথভাবে সম্পন্ন করার জন্যই এপ্রিলকে নির্বাচনকাল হিসেবে বেছে নেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টার ঘোষণার পর বিএনপি নির্বাচন নিয়ে দ্বিমুখী আপত্তি জানিয়েছে। আগামী এপ্রিলে ভোট করার সময়টা উপযুক্ত নয়।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।